আলাইকুম। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের মেয়েরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমার আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে তোমাদের সাথে আমি একটি শ্রেণী নিয়ে আলোচনা করেছিলাম, অ্যাসকোমাইসিটিস। আজকে সেই শ্রেণীর একটি বিশেষ জেনাস, সেই জেনাসটা নিয়ে আলোচনা করব। চলো দ্রুত ক্লাস শুরু করে দিই। আজকে আমরা যে জেনাসটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাসকোমাইসিটিস শ্রেণীর স্যাকারোমাইসিস। আজকের ক্লাসটা যদিও আমি প্রথমে বলেছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য, তবে এটা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের জন্য না, শুধু এটা প্রাণী বিজ্ঞান বিভাগের যারা অনার্স প্রথম বর্ষের নন মেজর হিসেবে উদ্ভিদ বিজ্ঞান পড়ছো এবং যারা বিএসসি ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের জন্য এই ক্লাসটা সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ সবার সিলেবাসেই এই স্যাকারোমাইসিস আছে। যদিও ক্লাসটা সাজানো বোটানি অনার্স ফার্স্ট ইয়ারের জন্য, তবু অন্যদেরও সিলেবাসটা এতেই কাভার হয়ে যাবে। তো আমরা প্রথমেই স্যাকারোমাইসিসটাকে একটু চিনে নিই। তো অ্যাসকোমাইসিটিস শ্রেণীতে এটা অবস্থিত, এটা তো আমরা জানি। সেই অ্যাসকোমাইসিটিস শ্রেণীর একটা ফ্যামিলির নাম হচ্ছে স্যাকারোমাইসিটেসি। সেই ফ্যামিলির প্রধান এবং টাইপ জেনাস হচ্ছে স্যাকারোমাইসিস। টাইপ জেনাস কি তোমরা জানো, যেই জেনাসটা কোনো একটা ফ্যামিলির অন্যতম প্রধান জেনাস এবং যার নামে, যেই জেনাসের নামে কোনো ফ্যামিলির নামকরণ হয় তাকে বলা হয় টাইপ জেনাস। এটার প্রজাতির সংখ্যা কত তা নিয়ে কিছুটা মতভেদ আছে। কেউ বলছেন প্রজাতির সংখ্যা 10 থেকে 16টি, আবার আরেকটা বইয়ে আছে আমি পেয়েছি, সেখানে দেয়া আছে প্রায় 41টি। সাধারণভাবে এদেরকে বলা হয় ইস্টের নাম তোমরা কম বেশি মনে হয় সবাই শুনেছ। এখন এই স্যাকারোমাইসিসের নামকরণটা কিভাবে হয়েছে? গ্রিক স্যাকারন কথাটার অর্থ হচ্ছে সুগার এবং মাইকেটিস কথাটার অর্থ হচ্ছে ফানজাই বা ছত্রাক। সুতরাং চিনির ছত্রাক, আর চিনি কি জাতীয় খাদ্যদ্রব্য? শর্করা জাতীয় খাদ্যদ্রব্য। তাই এই গণটি কি করে বা এই জেনাসটি কি করে? শর্করা জাতীয় খাদ্যদ্রব্যকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহলে পরিণত করে বলে এদেরকে স্যাকারোমাইসিস নাম দেয়া হয়েছে। এদের বাসস্থান সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। এরা প্রধানত মৃতজীবী, প্রধানত বিভিন্ন জৈব পদার্থ, বিশেষ করে জৈব পদার্থযুক্ত মৃত্তিকা, পচনশীল শাকসবজি, বিভিন্ন রকম ফলের রস, বিভিন্ন রকম মিষ্টি ফল, দুধ, এমনকি গোবর বা মলমূত্রের উপরেও এরা জন্মাতে পারে। নিচের দুটো ছবি খেয়াল করো, যে এটা হচ্ছে অ্যাপেল জুস, এই পাশেরটা অ্যাপেল থেকে নেওয়া জুস। এটার মধ্যে একটু ইস্ট দিয়ে দিলে এটা এরকম উপরে ফেনা হয় এবং এটা অ্যালকোহলের কাছাকাছি চলে যায়। এটা হচ্ছে আঙ্গুর, লাল আঙ্গুর। এই লাল আঙ্গুর থেকে কিন্তু ওয়াইন তৈরি হয় এবং সেটা তৈরি করার ক্ষেত্রে এই যে দেখো ছোট ছোট, এগুলো কিন্তু স্যাকারোমাইসিস। এই স্যাকারোমাইসিসটার একটা বড় ভূমিকা থাকে। তো এটা হচ্ছে এরা এইসব জায়গায় জন্মায়। এছাড়া আমি বলেছি প্রধানত মৃতজীবী, তবে এরা কোনো কোনো উদ্ভিদ এবং প্রাণী দেহে সহাবস্থান করে, অর্থাৎ এরা পারস্পরিক একটা সমঝোতার ভিত্তিতে সহাবস্থান করতে পারে। এরপরের প্রকারভেদ নিয়ে একটু সংক্ষেপে কথা বলি। 3 ধরনের ইস্ট সাধারণত দেখা যায়: বাডিং ইস্ট, ফিশন ইস্ট এবং হ্যালোবিয়াল ইস্ট। বাডিং ইস্ট কারা? যারা বাডিং পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। এই পদ্ধতিতে মাতৃকোষ থেকে পার্শ্বীয়ভাবে ছোট কুঁড়ি বা বাড উৎপন্ন হয়। এই চিত্রটা খেয়াল করো, এটা কিন্তু রিয়েল পিক, এটা একদম মাইক্রোস্কোপিক যে চিত্র। এখানে দেখো, এটা একটা স্যাকারোমাইসিস সেল, সেটা থেকে এই আরেকটা কুঁড়ির মতো বা বার্ডের মতো আরেকটা সেল তৈরি হচ্ছে। এই পদ্ধতিটাকে বলা হয় বার্ডিং। সাধারণত স্যাকারোমাইসিস যে গণ, সেখানেই এইটা দেখা যায়। তারপরে আসা ফিশন ইস্ট। ফিশন ইস্ট কি? এই ইস্টগুলো দ্বিবিভাজন পদ্ধতিতে সমান অপত্য কোষে বিভক্ত হয়ে যায়। একটা ইস্ট সেল, এটা হচ্ছে মানে মেইন মাইক্রোস্কোপিক চিত্রটা, আর এটা হচ্ছে একটু লাইটিং করা হয়েছে।
এটা দিয়ে বুঝাই। একটা ইস্ট সেল, সেই ইস্ট সেলটা একটু লম্বাটে হয়ে গিয়ে এটা দেখো মাঝে একটা সেপ্টা তৈরি হয়েছে, একটা ভাগ তৈরি হয়েছে এবং সেটা থেকে পরবর্তীতে দুটো সেল তৈরি হয়েছে, এটাকে বলা হয় ফিশন ইস্ট। আরেকটা হলো হ্যালোবিয়াল ইস্ট, এটা হচ্ছে বার্ডিং এবং ফিশনের মাঝামাঝি একটা পর্যায়। বার্ডিং পদ্ধতিতে দেখো কোনো সেপ্টা তৈরি হয়নি, ফিশন পদ্ধতিতে আবার সেপ্টা তৈরি হয়েছে। এখানে দেখো হ্যালোবিয়াল ইস্টে বার্ডিংও তৈরি হয়েছে আবার সেপ্টাও তৈরি হয়েছে, সুতরাং এটা হচ্ছে বার্ডিং এবং ফিশনের মাঝামাঝি একটা পর্যায়। সাধারণত স্যাকারোমাইসিস লাডউইগি ফ্যামিলিতে প্রজাতিতে এই ধরনের হ্যালোবিয়াল ইস্ট যেটা আমরা তাদেরকে বলে থাকি। চলো এবার তার দৈহিক গঠনটা একটু জেনে নেই। এরা এককোষী, এদের কোনো মাইসেলিয়াম নেই। দেহ গোলাকার, ডিম্বাকার, উপবৃত্তাকার বা আয়তাকার হতে পারে, তবে এরা কিন্তু বহুরূপী বা প্লিউরোমরফিক, অর্থাৎ এরাদের গোলাকার দেহটা হঠাৎ করে ডিম্বাকারও হয়ে যেতে পারে, উপবৃত্তাকারও হয়ে যেতে পারে, অথবা উপবৃত্তাকারটা গোলাকার হয়ে যেতে পারে, অর্থাৎ এরা তাদের শেপটা চেঞ্জ করতে পারে। এদের আকার সাধারণত 6 থেকে 8 বাই 5 থেকে 6 মিলিমাইক্রনের মধ্যে হয়ে থাকে দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে। আর এরা কিন্তু সিউডোমাইসেলিয়াম গঠন করে। সিউডোমাইসেলিয়াম কখন গঠন করে? দেখা যাচ্ছে এই যে এই চিত্রটা দেখো, এটা তো ইস্টের চিত্র, এটা তো এক একটা পরিণত একেবারে কমপ্লিট ইস্ট, যেটা কোনো ভাগ করে দেখানো হয়নি। বাইরে থেকে দেখতে একটা ইস্ট সেলকে কেমন দেখায় সেটা দেখানো হয়েছে। আর নিচের চিত্রটা দেখো, এখানে সিউডোমাইসেলিয়াম তৈরি হয়েছে। ইস্ট তো বার্ডিং পদ্ধতিতে যেটা করে সেটা হচ্ছে যে একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হচ্ছে। যখন বার্ডিং পদ্ধতিটা খুব দ্রুত হয় তখন দেখা যাচ্ছে যে একটার পর একটা ডটার সেল তৈরি হয়ে যাচ্ছে। তো এইরকম যখন তৈরি হয়ে যায় তখন এটা দেখতে অনেকটা মাইসেলিয়ামের মতো, সূত্রাকার মাইসেলিয়ামের মতো দেখায়, কিন্তু আসলে তো এরা মাইসেলিয়াম না, সেই জন্য এদেরকে বলা হয় সিউডোমাইসেলিয়াম। এদের কোষ সাধারণত স্বচ্ছ, তবে কালচার মাধ্যমে বা যদি পরিবেশ ভেদে এদের কোষগুলো সাদা, বাদামি বা ক্রিম রঙের হয়। এই যে স্বচ্ছ কোষ তো আমরা আগের স্লাইডটাতেই দেখলাম যে এগুলো তো রিয়েল ছবি, এগুলো দেখো এগুলো কিন্তু একদম স্বচ্ছ হয়, এই যে এটা, তারপরে এটা, এগুলো সব স্বচ্ছ। আর এটা দেখো ওই যে হালকা বাদামি বর্ণের যেটা, সেটাও আমরা দেখলাম। এরপরে এর একটু ভিতরের দিকে যাই, চলো এটার কোষের ভিতরে কি কি আছে একটু দেখি। প্রধান দুই ভাগে আমরা এর দেহটাকে ভাগ করতে পারি, একটা হচ্ছে কোষ প্রাচীর আর ভেতরের অংশটাকে আমরা প্রোটোপ্লাস্ট বলতে পারি। তো এদের কোষ প্রাচীরের গঠন নিয়ে বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন রকম মতবাদ আছে, সেইগুলো আমরা একটু একটু করে জানবো। এদের একটা সুস্পষ্ট কোষ প্রাচীর অবশ্যই আছে এবং এই কোষ প্রাচীর সাধারণত 70 ন্যানোমিটার পুরু হয়। রাসায়নিক বিশ্লেষণ আর এক্স রের মাধ্যমে জানা গেছে যে এদের কোষ প্রাচীরে প্রোটিন থাকে, লিপিড থাকে এবং 2 ধরনের পলিস্যাকারাইড থাকে। অর্থাৎ পলিস্যাকারাইড দুটো কি? ম্যানান বি এবং গ্লুকান। অনেক ছত্রাকবিদ ছত্রাকের এই ইস্টের কোষ প্রাচীরে কাইটিনের উপস্থিতি লক্ষ্য করেছেন, আবার অনেকে বলেছেন যে এদের কোনো কাইটিন নেই। এগার এবং ডগলাস নামক দুজন বিজ্ঞানী তারা স্যাকারোমাইসিস সিরিভিসিয়ার কোষ প্রাচীর 2 স্তর বিশিষ্ট বলেছেন এবং তারা বলেছেন বাইরের ইলেকট্রন ঘন স্তরটি হলো 0.5 মাইক্রন পুরু এবং ভিতরের স্বল্প ঘন স্তরটি হচ্ছে 0.2 মাইক্রন পুরু। এতে গ্লুকান এবং মাইক্রোফাইব্রিল আছে। আবার ভিটলস এবং অন্যান্যরা 1961 সালে তারা বলেছেন যে কোষ প্রাচীরে তারা কোনো দুটো স্তর পাননি, একটা স্তরই পেয়েছেন। আচ্ছা, এই তো গেল এটা, মানে কে একটা স্তর পেয়েছেন, কে দুটো স্তর পেয়েছেন। তবে একটা জিনিস কোষ প্রাচীরে কমন, সেটা থাকে বার্ড স্কার, অর্থাৎ যে মুকুল তৈরি হওয়া বা বার্ড তৈরি হওয়ার কারণে যে ক্ষতটা তৈরি হয় সেইটা কিন্তু কোষ প্রাচীরে দেখা যায়। এই যে এই চিত্রটাই আবার দেখো, এই যে এখানে যে এই অংশগুলো দেখা যাচ্ছে না, এগুলো প্রত্যেকটা হচ্ছে বার্ড স্কার, অর্থাৎ এই ইস্ট সেলটা এই সব জায়গা থেকে বার্ড তৈরি করেছে এবং এই বার্ডগুলো এখান থেকে তৈরি হয়ে আলাদা হয়ে গেছে, এখানে একটা ক্ষত রয়ে গেছে। তো এই গেল তার কোষ প্রাচীরের গঠন। তারপরে আমরা তার প্রোটোপ্লাস্টটা একটু দেখি। এটার প্রোটোপ্লাস্ট, এটার কোষ প্রাচীরের ভিতরে এটার একটা একক সেল মেমব্রেন থাকবে। এটা বাইরেরটা তো কোষ প্রাচীর, এই যে এটা একদম বাইরেরটা, আর ভিতরেরটা এটা হচ্ছে সেল মেমব্রেন। এই সেল মেমব্রেন দেখো ছেঁড়া কাগজের মতো দেখাচ্ছে, তাই না? যে কাগজ পুরনো ছেঁড়া কাগজের মতো, এইগুলোকে বলা হয় পিট।
এই যে ক্ষত মানে একটু গভীর গভীর জায়গা তৈরি হয়েছে, এইগুলোকে বলা হয় লম্বাটে বা অগভীর পিট। কোষ পর্দার ভিতরে সকল প্রকার কোষীয় অঙ্গাণু থাকে, অর্থাৎ এখানে মাইটোকন্ড্রিয়া পাবে, গলগি বডি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, ফ্যাট গ্লোবিউল আছে, এগুলো সব কোষীয় অঙ্গাণুগুলো এখানে আছে। গ্লাইকোজেন, ভলিউটিন, তেল বিন্দু সঞ্চিত খাদ্য রূপে থাকবে। এবং সাইটোপ্লাজমের এই অঞ্চলটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। বাইরের স্তরটা এটা পাতলা, এই যে বাইরে যে একটু হালকা রেখাকার দেখা যাচ্ছে না, এটা পাতলা স্তর, এটাকে বলা হয় এক্টোপ্লাজম। আর ভেতরের স্তরটা, এই বাইরের স্তরটা থেকে একটু ঘন, এইটাকে বলা হয় এন্ডোপ্লাজম। কোষে একটা সুস্পষ্ট বড় নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসটি দ্বিস্তর বিশিষ্ট এবং রন্ধ্রযুক্ত নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে। এই যে নিউক্লিয়াসের এই যে পর্দাটা একটু খুলে ভিতরের উপাদানগুলোকে দেখানো হয়েছে, আর এই পর্দার মধ্যে অনেকগুলো রন্ধ্র এখানে দেখা যাচ্ছে। একটা বড় গহ্বর থাকে যেটা পরিণত হয় সেটার মধ্যে। সেই বড় গহ্বরের ভিতরে এটা গহ্বরটাকে এটা আবার টোনোপ্লাস্ট নামক, এই যে এটা হচ্ছে সেই গহ্বর বা যেটাকে আমরা ভ্যাকিউল বলি, এটা টোনোপ্লাস্ট নামক একটি পর্দা দ্বারা আবৃত থাকে। এবং গহ্বরটি ভলিউটিন দ্রবণ বা সাসপেনশন ধারণ করে, যা আরএনএ, লিপোপ্রোটিন এবং পলিফসফেটের জটিল একটা যৌগ। কিছু ছত্রাকবিদ তারা এই গহ্বরটিকে বলেছেন ছত্রাকের নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসটাকে বলেছেন নিউক্লিওলাস। কিন্তু এগার এবং ডগলাস এরা এই দুজন বিজ্ঞানী ছত্রাক নিয়ে অনেক গবেষণা করেছেন। তারা বলেছেন নিউক্লিয়াস এবং গহ্বর, এই নিউক্লিয়াস এবং গহ্বর দুটি পৃথক সত্তা, একটার সাথে আরেকটা মানে কোনোভাবে মিলে না। কারণ নিউক্লিয়াসের নিজস্ব পর্দা আছে যেটা গহ্বর থেকে সম্পূর্ণ পৃথক, আবার গহ্বরেরও কিন্তু নিজস্ব একটা পর্দা আছে যেটা টোনোপ্লাস্ট। আচ্ছা, নিউক্লিয়াস গহ্বরের এক পাশে অবস্থিত। এটা এই চিত্রটাতে গহ্বরটা একটু ছোট আছে, কিছু কিছু চিত্র আছে যেখানে গহ্বরটা বেশ বড় করে দেখানো আছে। ওয়েবস্টারের মতে বার্ডিং এর সময় কোষ গহ্বর এবং বার্ডের মাঝখানে নিউক্লিয়াস দেখা যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা যাব, দৈহিক গঠনটা শেষ হলো, এরপর আমরা তার প্রজননে যাব। প্রজনন দুই ধরনেরই আছে, অযৌন এবং যৌন। অযৌন প্রজনন আবার দুই প্রকার, একটা হচ্ছে বার্ডিং বা মুকুলোদ্গম, আর একটা হচ্ছে ফিশন, যা সম্পর্কে একটু আগে আমি তোমাদেরকে হালকা কিছু ধারণা দিয়েছি। বার্ডিংটা কি, যে একটা ইস্ট সেল থেকে 20 মতো নতুন ডটার সেল তৈরি হবে। সেই ক্ষেত্রে কি হয়, তোমার এখানে কোষ প্রাচীরের একটা অংশ স্ফীত হয়ে যাবে, সেখানে সাইটোপ্লাজম ঢুকবে, নিউক্লিয়াসটা লম্বাটে আকার ধারণ করবে এবং লম্বাটে আকার ধারণ করে এই মাঝ বরাবর একটা খাঁজ তৈরি করে নিউক্লিয়াসের কিছু অংশ চলে যাবে এই অংশে, বার্ড অংশে, এবং বাকি অংশটা এখানে থেকে যাবে। এবং সাইটোপ্লাজম সহ অন্যান্য কোষীয় উপাদানগুলো এখানে চলে যাবে কিছু কিছু করে। তারপর একটা সময় দেখা যাবে এই অংশটা সংকুচিত হয়ে আসছে, এবং সংকুচিত হয়ে যাওয়ার পরে এটা আস্তে করে পৃথক হয়ে যাবে যখন এটা পরিণত হয়ে যাবে। আর যখন দেখা যায় যে একটার পর একটা তৈরি হয়েই চলেছে, তখন সেটা সিউডোমাইসিলিয়াম হয়ে যাবে। আর ফিশন পদ্ধতিটাও একটু আগে বলেছি, কোষটা একটু লম্বাটে হবে, একটা সেপ্টাম তৈরি হবে, এবং সেপ্টামের পরে সেটা আবার দুইটা নতুন অপত্য কোষের সৃষ্টি করবে। এরপর আমরা একটু যৌন জননটা নিয়ে আলোচনা করি। যৌন জননের এখানে দুটো অ্যাসকোস্পোর আছে, এই অ্যাসকোস্পোরের মাধ্যমে এদের যৌন জননটা হবে। এবং সেটা কিভাবে, এরা হচ্ছে ভিন্ন যৌনতা সম্পন্ন দুটো হ্যাপ্লয়েড অঙ্গজ ইস্ট কোষ এরা, এবং এরা কি অথবা এটা দুটো অ্যাসকোস্পোর, যেটাই আমরা বলি না কেন, এদের মিলনের মাধ্যমে ইস্টের যৌনজনন ঘটে। যৌনজননের সময় দুটো হ্যাপ্লয়েড কোষ পরস্পর সংযুক্ত হয়। এই দুটো হ্যাপ্লয়েড কোষ এটা পরস্পর সংযুক্ত হলো এবং কোষ দুটি সরাসরি মিলিত হয়, এবং দুটি কোষের মধ্যে কোষ প্রাচীর গলে গিয়ে একটা নালীপথের সৃষ্টি হয়। এই নালীপথটাকে বলা হয় কনজুগেশন ব্রিজ। এই নালীপথ দিয়ে দুটো কোষ কিন্তু দুই টাইপ, যেহেতু যৌন প্রজনন, সুতরাং ভিন্ন টাইপের দুটো কোষ হবে, একটা প্লাস একটা মাইনাস। এই কোষ দুটো ভিন্ন টাইপের দুটো যে প্রোটোপ্লাস্টের মিলন হলো, যেটাকে আমরা বলি প্লাজমোগ্যামি। তারপরে এদের নিউক্লিয়াসের মিলন হলো, অর্থাৎ
ক্যারিওগ্যামি। তারপরে কি হলো, বড় আকৃতির একটা ডিপ্লয়েড জাইগোট কোষ এদের তৈরি হলো। এই জাইগোটটি শেষ পর্যন্ত অ্যাসকাসে পরিণত হবে। সেটা কিভাবে? এই ডিপ্লয়েড নিউক্লিয়াসটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টা নিউক্লিয়াই তৈরি করবে, তারপর মাইটোসিস প্রক্রিয়ায় এরা বিভাজিত হয়ে 8টা নিউক্লিয়াই তৈরি করবে, এবং এই 8টা নিউক্লিয়াই অল্প অল্প করে সাইটোপ্লাজম নিয়ে এক একটা আলাদা আলাদা অ্যাসকোস্পোরে পরিণত হবে, এবং অ্যাসকোস্পোর ধারণকারী এই অংশটা তখন পরিণত হবে একটা অ্যাসকাসে। এই সম্পর্কিত ক্লাসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। অ্যাসকাস কাকে বলে, অ্যাসকোস্পোর কাকে বলে, অ্যাসকোমাইসেটিস শ্রেণীর সাধারণ বৈশিষ্ট্য যখন আলোচনা করেছিলাম, এগুলো সব আমি সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। তো এখন যৌন প্রজনন যেটাই হোক, যৌন জনন, ইস্টের যৌন জনন বা জীবন চক্র কিন্তু 3 ধরনের: হ্যাপ্লোবায়োন্টিক, ডিপ্লোবায়োন্টিক এবং হ্যাপ্লোডিপ্লোবায়োন্টিক। এইগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে চিত্রগুলো। আমি দেখেছি পরীক্ষায় চিত্রগুলো বেশি আসে, তবে বর্ণনা যে আসবে না তার কোনো গ্যারান্টি নেই। চিত্র পারলে বর্ণনা তো লিখতেই পারবে, এটা কোনো সমস্যা হবে না আশা করি। তো আমি একটু একটু করে তোমাদের এগুলো বুঝিয়ে দিই। হ্যাপ্লোবায়োন্টিক জীবনচক্র। হ্যাপ্লোবায়োন্টিক জীবনচক্রটা দেখা যায় সাইজোস্যাকারোমাইসিস অক্টোস্পোরাস এই প্রজাতিতে। এবং এই হ্যাপ্লোবায়োন্টিক জীবনচক্র কাকে বলে? যেখানে হ্যাপ্লয়েড দশাটা থাকবে বেশি জীবনচক্রে এবং ডিপ্লয়েড দশাটা থাকবে খুবই সংক্ষিপ্ত, সেটাকে বলা হবে হ্যাপ্লোবায়োন্টিক জীবনচক্র। এখন দেখো জাইগোটে, এই যে দেখো প্রথমে এই যে একটা ইস্ট সেল, এই ইস্ট সেলটা আস্তে আস্তে লম্বাটে হলো, ইস্ট সেলটা আস্তে আস্তে লম্বাটে হলো, ফিশন প্রক্রিয়ায় এরা 2 ভাগে ভাগ হয়ে গেল। এরা কিন্তু হোমোথেলিক, অর্থাৎ একটা সেল থেকেই কিন্তু দেখো এদের প্রজনন শুরু হচ্ছে। এরা কিন্তু 2টা সেল না, একটা সেল, সেটা ফিশন প্রক্রিয়ায় 2টো সেলের ডটার সেলে পরিণত হলো, এবং এই 2টো ডটার সেলের মধ্যে কপুলেশন টিউব তৈরি হলো। সে কপুলেশন টিউবের মাধ্যমে এদের প্লাজমোগ্যামি হলো, অর্থাৎ প্রোটোপ্লাজমের মিলন ঘটলো। তারপরে হলো ক্যারিওগ্যামি। ক্যারিওগ্যামি মানে কি? এদের নিউক্লিয়াস দুটো মিলিত হলো। যখনই এদের হ্যাপ্লয়েড নিউক্লিয়াস দুটো মিলিত হয়ে গেল, তখনই তারা ডিপ্লয়েড জাইগোটে পরিণত হলো। এইটুকুই হচ্ছে এদের ডিপ্লয়েড দশা। তারপর ডিপ্লয়েড জাইগোটে পরিণত হওয়ার সাথে সাথেই এদের মিওসিস হয়ে যায়, কোনো দেরি করে না। মিওসিস হয়ে যাওয়ার কারণে এরা আবার 4টা হ্যাপ্লয়েড অ্যাসকাস নিউক্লিয়াইতে পরিণত হয়, এবং অ্যাসকাস নিউক্লিয়াই থেকে আবার মাইটোসিস প্রক্রিয়ায় এরা 4টা থেকে 8টা 8 নিউক্লিয়েট স্টেজে পরিণত হবে, এবং এইগুলো পরে সাইটোপ্লাজম সঞ্চিত করে 8টা অ্যাসকাসে পরিণত হবে, এবং 8টা অ্যাসকোস্পোরে পরিণত হবে, এবং এইটা পরিণত হবে একটা অ্যাসকাস বা থলিতে। পরে পরিণত অবস্থায় এই অ্যাসকাস থেকে অ্যাসকোস্পোরগুলো বের হয়ে আসবে। এই সমস্ত জীবনচক্রটা দেখো, শুধুমাত্র এই যে ক্যারিওগ্যামির পরে যে জাইগোটটা তৈরি হলো এইটুকুই শুধু ডিপ্লয়েড, আর বাকি সবটাই হ্যাপ্লয়েড, যেই কারণে এটাকে বলা হয় হ্যাপ্লোবায়োন্টিক জীবনচক্র। এরপরে আমরা জানি ডিপ্লোবায়োন্টিক জীবনচক্র। তো এখানে তোমরা ধারণা করতেই পারছো যে এখানে ডিপ্লয়েড দশাটা প্রধান, অর্থাৎ ডিপ্লয়েড অবস্থাটাই তাদের জীবনচক্রে বেশিক্ষণ স্থায়ী হবে। এখানে দেখো শুধুমাত্র এইটুকু হ্যাপ্লয়েড, এইটুকু, আর বাকি সবটাই ডিপ্লয়েড দশা। সেটা কি? যে এটা স্যাকারোমাইসিস লাডউইগিতে দেখা যায়, এবং এই ক্ষেত্রে ডিপ্লয়েড অঙ্গজ দশাটি দীর্ঘস্থায়ী আর হ্যাপ্লয়েড দশাটা খুব ছোট। আর এক্ষেত্রে পাশাপাশি অবস্থিত এই যে এটা কি হয়, যে একটা অ্যাসকাসের ভিতরে যে অ্যাসকোস্পোরগুলো থাকে তারাই মোটামুটি প্রজনন শুরু করে। এখানে দেখো কাছাকাছি ম্যাটিং টাইপের তো 2টো আছে, কারণ 2টো একরকম আর বাকি 2টো একরকম। এখন দেখা যায় যে অ্যাসকাসের মধ্যে থাকা অবস্থায় যে বিপরীত ম্যাটিং টাইপ, অর্থাৎ ধরো একটা A1 আর একটা A2, তো একটা A1 আর একটা A2 এই অ্যাসকোস্পোর জোড়া তারা মিলিত হবে এবং প্লাজমোগ্যামি এবং ক্যারিওগ্যামি সম্পন্ন করে ডিপ্লয়েড জাইগোট উৎপন্ন করবে। তাহলে এখানে কয়টা জাইগোট তৈরি হলো? 2টা, কারণ এই ধরো এটা A1 A2, এটাও A1 A2, এই A1 A2 মিলিত হয়ে জাইগোট তৈরি করলো, আর এই A1 A2 মিলিত হয়ে জাইগোট তৈরি করলো।
অঙ্কুরোদ্গমের সময় প্রত্যেকটা জাইগোট থেকে একটি করে জার্ম টিউব বের হয়ে অ্যাসকাসের প্রাচীর বিদীর্ণ করে বাইরে নির্গত হবে এবং স্প্রাউট মাইসেলিয়াম হিসেবে কাজ করবে। এখন দেখো, এখন এই যে ডিপ্লয়েড সেলটা যে তৈরি হলো, তারা তো প্রথমে তাদের প্লাজমোগামী হয়েছে, তারপরে হয়েছে তাদের ক্যারিওগামী, অর্থাৎ তারা জাইগোট তৈরি করেছে। এই জাইগোট থেকে এই যে দেখো মুকুলোদ্গম হচ্ছে। এই মুকুলোদ্গম হওয়ার কারণে দেখা যাবে যে এরা যে এই প্রাচীরটা, অ্যাসকাসের প্রাচীরটা, সেটা বিদীর্ণ করে বাইরে বের হয়ে এসেছে। এইখানে কিন্তু এই যে অ্যাসকাসের প্রাচীর রয়ে গেছে। এই যে বিদীর্ণ করে বাইরে বের হয়ে আসার পর দেখা যাবে তারা এইরকম একটা শেপ তৈরি করে, যাকে বলা হয় স্প্রাউট মাইসেলিয়াম। স্প্রাউট কি তোমরা অনেকেই হয়তো জানো, যে ছোলা অথবা শিম দীর্ঘ কিছুদিন যদি একটু ভিজিয়ে রেখে ভেজা ছালা বা বস্তার ভেতরে রাখা হয়, তাহলে সেখান থেকে মুকুল বের হয়, সেখান থেকে শিকড় বের হয়, মূল বের হয়। তো সেইটাকে বলা হয় স্প্রাউট। এটাকে অনেকটা সেই রকম শেপের মনে হচ্ছে, যে কারণে এটাকে বলা হয় স্প্রাউট মাইসেলিয়াম। এখন এটা তারপরে বাডিং পদ্ধতিতে নতুন ডিপ্লয়েড অঙ্গজ কোষ সৃষ্টি করবে, এবং এটা কি পরবর্তীতে যে এখান থেকে সেপ্টাম তৈরি হলো। দেখো, এখান থেকে একটা সেপ্টাম তৈরি হয়ে গেল, আর সেপ্টামটা তৈরি হয়ে এটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে। পরবর্তীতে দেখা যাবে এই যে একটা ইস্ট সেল, সেই ইস্ট সেলটা ডিপ্লয়েড অঙ্গজ কোষ সৃষ্টি করে বাটগুলো পরস্পর মাতৃকোষ থেকে পৃথক হয়ে যাবে, এবং প্রতিটি অঙ্গজ কোষ অ্যাসকাস মাতৃকোষ হিসেবে কাজ করবে। এটা যখন আবার আলাদা হবে বাডিং পদ্ধতিতে, আর এরকম এক একটা ইস্ট সেল তৈরি করবে, এবং সেগুলো আবার এক একটা অ্যাসকাস তৈরি করবে, এবং এগুলো পরবর্তীতে আবার অ্যাসকাস মাতৃকোষ তৈরি করবে। সুতরাং এই যে এইটুকুই হচ্ছে শুধু হ্যাপ্লয়েড, আর বাকি সবটাই হচ্ছে ডিপ্লয়েড। এটাকেই বলা হচ্ছে ডিপ্লোবায়োন্টিক জীবনচক্র। তৃতীয় বা শেষ যেটা, সেটা হচ্ছে হ্যাপ্লোডিপ্লোবায়োন্টিক জীবনচক্র। এটা কিরকম? এখানে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটো দশাই সমানভাবে গুরুত্বপূর্ণ। সেটা কিরকম দেখো তো। এটা সাধারণত যেটা স্যাকারোমাইসিস সিরিভিসি, যেটাকে আমরা বাণিজ্যিক ইস্ট বলি, সেখানে দেখা যায়। সেটাতে কি যে দুটা বিপরীত স্ট্রেন, এটা কিন্তু একটা হোমোথেলিক না, এটা হ্যাটারোথেলিক। অর্থাৎ এই যে দুটো বিপরীত স্ট্রেনের দুটো বিপরীত ইস্ট কোষ পাশাপাশি মিলিত হয়ে তাদের মধ্যে প্রথমে প্লাজমোগামী হবে, পরবর্তীতে ক্যারিওগামী হবে। তাহলে এই যে হ্যাপ্লয়েড দশা থেকে তারা কিন্তু ডিপ্লয়েড দশায় চলে আসলো, যেহেতু ক্যারিওগামী হয়ে গেছে, নিউক্লিয়াসটা ডিপ্লয়েড হয়ে গেছে। তারপরে কি হচ্ছে, এই ডিপ্লয়েড নিউক্লিয়াস থেকে বাডিং পদ্ধতিতে সোমাটিক সেল তৈরি হবে অনেকগুলো। তো যে বাডিং পদ্ধতিতে সোমাটিক সেলগুলো তৈরি হবে, সেগুলো কিন্তু সবগুলোই ডিপ্লয়েড। সুতরাং এখানে কিন্তু ডিপ্লয়েড দশাটা একটা দীর্ঘ সময় থাকে। ক্যারিওগামীর পরে বাডিং পদ্ধতিতে সোমাটিক সেল তৈরি হওয়ার পর্যন্ত একটা দীর্ঘ সময় কিন্তু তারা থাকে। তারপরে এই সোমাটিক সেল থেকে পরবর্তীতে মিওসিস প্রক্রিয়ায় 4টা নিউক্লিয়াস তৈরি হবে, এবং এই 4টা নিউক্লিয়াস তৈরি হওয়ার পরে এগুলো পরবর্তীতে অ্যাসকাসে পরিণত হবে, এবং অ্যাসকোস্পোরে পরিণত হবে। এবং দুটা অ্যাসকোস্পোর, এক ম্যাটিং টাইপের এবং অপর দুইটা অন্য ম্যাটিং টাইপের, যেটা আমরা একটু আগে পড়েছি। একটা যদি A1 হয়, আরেকটা A2, বা একটা যদি ক্যাপিটাল A হয়, আরেকটা স্মল a। অ্যাসকাস থেকে নির্গত হয়ে অ্যাসকোস্পোরগুলো বাডিং পদ্ধতিতে বংশবৃদ্ধি করতে থাকে। এভাবে উৎপন্ন হ্যাপ্লয়েড ইস্ট কোষগুলো হয় একটু ছোট। ধরো এইগুলো অ্যাসকাস থেকে, অ্যাসকোস্পোরগুলো অ্যাসকাস থেকে বের হবে। বের হওয়ার পরে, এটা তো ভিন্ন টাইপের, এই দুই ধরনের বের হলো। বের হওয়ার পরে এরাও কিন্তু বাডিং পদ্ধতিতে, যে এটাও বাডিং পদ্ধতিতে নতুন সোমাটিক সেল তৈরি করছে, এটাও বাডিং পদ্ধতিতে নতুন সোমাটিক সেল তৈরি করছে, এবং এরা কিন্তু ভিন্ন টাইপ, যেই কারণে পরবর্তীতে এই ভিন্ন টাইপ দুটো আবার একত্রে মিলিত হয়ে আবার কিন্তু তারা এই সাইকেলটা স্টার্ট করতে পারে। তো দেখা গেল যে এখানে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটো দশাই সমান গুরুত্বপূর্ণ, তাই একে বলা হচ্ছে হ্যাপ্লোডিপ্লোবায়োন্টিক জীবনচক্র। অর্থাৎ ইস্টের বা স্যাকারোমাইসিসের জীবনচক্রটা কিন্তু বেশ বৈচিত্র্যপূর্ণ। আচ্ছা, তাহলে আমার জীবনচক্র মোটামুটি শেষ হলো। এরপর আমরা ইস্টের অর্থনৈতিক গুরুত্বটা একটু জেনে নেই। এটা তোমাদের পরীক্ষায় প্রায় আসে, তোমরা এটা খুব সহজেই লিখতে পারবে। এটা অর্থনৈতিক গুরুত্ব, যে কোনো জিনিসের অর্থনৈতিক গুরুত্ব যখন আলোচনা করবে, তখন এটার উপকারী এবং অপকারী উভয় ধরনের গুরুত্বই আলোচনা করতে হয়।
নরমালি। তো উপকারী গুরুত্বের মধ্যে আছে যেটা বেকারি এবং মদ্য শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই যে দেখো, এটা হচ্ছে সেই ইস্ট পাউডার যেটা দিয়ে কেক, পাউরুটি তৈরি হচ্ছে। আমরা বাজার থেকে যে ব্রেড কিনে খাচ্ছি, যে কেক কিনে খাচ্ছি, সেগুলো সবই কিন্তু বনরুটি, এগুলো কিন্তু ইস্ট দিয়ে তৈরি হচ্ছে। আর মদ্য শিল্পেও এটি ব্যবহার করা হয়, অর্থাৎ গাজন পদ্ধতিতে মদ বা অ্যালকোহল তৈরি হয়, যে কারণে এটাকে ব্রিওয়ার্স বেকারিতে ব্যবহৃত হয় বলে একে বেকার্স ফাঞ্জাইও বলে, আর মদ্য শিল্পে ব্যবহৃত হয় বলে একে ব্রিওয়ার্স ফাঞ্জাইও বলা হয়। এরা সিঙ্গেল সেল প্রোটিন বা এসসিপি তৈরিতেও ব্যবহৃত হয়। সিঙ্গেল সেল প্রোটিনগুলো কি দেখো, এগুলো এক ধরনের প্রোটিন ক্যাপসুলের মতো দেখাচ্ছে, তাই না? সেখানে কি আছে? সেখানে কিছু এডিবল অ্যালগি বা শৈবাল আছে, ইস্ট আছে, কিছু এডিবল ব্যাকটেরিয়াও আছে। সব মিলিয়ে এক ধরনের এরকম সেলের মতো, মানে একক সেলের মতো কিছু প্রোটিন, ওদের প্রোটিন নির্যাসগুলো নিয়ে এই ধরনের সিঙ্গেল সেল প্রোটিন বা প্রোটিনের সাপ্লিমেন্টারি তৈরি করা হয়। তো সেই ক্ষেত্রে ইস্টের একটা বড় ভূমিকা থাকে, এবং ইস্ট কেক তৈরিতে ব্যবহৃত হয়। ইস্ট কেক কিন্তু একটা অত্যন্ত পুষ্টিকর খাবার, যেটা দিয়ে অনেক মানে অসুস্থ রোগীদেরও পুষ্টির চাহিদা মেটায়। এছাড়া আণবিক বংশগতি এবং কোষ বংশগতি বিদ্যায় বা গবেষণায় এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ যেহেতু এগুলো এককোষী, সেহেতু এদেরকে নিয়ে গবেষণা করা সহজ এবং একটু জটিল গঠনও বটে। সেই কারণে অনেক জটিল প্রক্রিয়াও এদের মধ্যে কিন্তু খুব সহজে পর্যবেক্ষণ করা যায়, এদেরকে নিয়ে পর্যবেক্ষণও করা যায়, আবার এক্সপেরিমেন্টও করা যায়। সুতরাং আণবিক বংশগতি এবং কোষ বংশগতির গবেষণায় এরা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আর অপকারী গুরুত্বের মধ্যে কি আছে? বিভিন্ন মিষ্টি খাদ্যদ্রব্য, ফল এবং ফলের রস, এগুলোর উপর যখন জন্মায় তখন অনেক সময় সেগুলোর স্বাদ, গন্ধ এবং গুণাগুণ তারা নষ্ট করে ফেলে। এই হচ্ছে এটার অর্থনৈতিক গুরুত্ব। আমরা কিন্তু ইস্ট নিয়ে মোটামুটি আলোচনা শেষ করে ফেলেছি। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।